খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আজকে আমরা বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইহসানুল হক সিজান। সিজান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে অভিনন্দনও জানাচ্ছি। অভিনন্দন এই কারণে, বাংলাদেশ ক্রিকেট টিমের আপনি একজন পার্ট ছিলেন। আজকে বাংলাদেশ একটা ঐতিহাসিক জয় পেয়েছে। ঐতিহাসিক এই অর্থে, বাংলাদেশ প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়েছে, হোয়াইট ওয়াশ করেছে। এর আগেও আমরা দেখেছি তাদের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ করে এসেছিল বাংলাদেশ। একটা সার্টেন টাইম পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে কখনো জয়ই পায়নি। সেখান থেকে গত 2 বছরে আমরা তাদের এগেনস্টে 2টো সিরিজ জিতলাম, 2বারই হোয়াইট ওয়াশ করলাম এবং খুবই কনভিন্সিং জয়। আপনার কাছ থেকে শুনতে চাই। ফার্স্ট অফ অল সবাইকে অভিনন্দন। সত্যি কথা যে দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল একটা টেস্ট ম্যাচ, যেটা আসলে যেটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই টেস্ট ম্যাচটা প্রুভ করে যে যে কন্টিনিউ যে পারফরমেন্স করে এসেছিলাম টেস্ট এরিনাতে, সেটারই একটা রিফ্লেকশন টু বি অনেস্ট। সো এখানে পুরো কালেকটিভ একটা পারফরমেন্স আমরা দেখেছি। এই কালেকটিভ পারফরমেন্সের মধ্যে ব্যাটিং, বলিং, ফিল্ডিং, 3টা ডিপার্টমেন্টে আসলে কালেকটিভ পারফরমেন্সগুলো দেখেছে, এবং দ্য সিচুয়েশন ডিমান্ডিং যেই পারফরমেন্সগুলো দরকার, প্রতিটা পারফরমেন্স কিন্তু এই টেস্ট ম্যাচের মধ্যে আছে। রাইট, আপনি যেটি বলছিলেন যে সিচুয়েশন ডিমান্ডিং, আমরা দেখেছি 2টো ম্যাচেই বাংলাদেশ যখনই ক্রাইসিসে পড়েছে ব্যাটাররা হাল ধরেছেন। সেটি এইদার মুশফিকুর রহিম হন, লিটন দাস হন, শান্ত হন, যখন যিনি ম্যাচে মাঠে ছিলেন, বাংলাদেশ ক্রাইসিস মোমেন্টে পড়েছে, তারা কাভার করেছেন, তারা রিকভার করেছেন, দলকে উদ্ধার করেছেন। আবার বোলিংয়ে আমরা দেখেছি যখনই পাকিস্তানের কোনো জুটি দাঁড়িয়ে যাচ্ছিল, তখনই কেউ না কেউ ব্রেক থ্রু দিচ্ছিলেন, কেউ না কেউ এগিয়ে আসছিলেন। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং বোলিংয়ে একটা দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে কিনা? নিশ্চয়ই, আসলে টেস্ট এমন একটা খেলা, এই টেস্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফরম্যাটই কিন্তু বিদ্যমান। টেস্ট ম্যাচ তো নিশ্চয়ই একটা ফরম্যাট এখানে বিদ্যমান, সাথে ওয়ানডে স্টাইল, লং টি-20 ফরমেশন, প্রতিটা ফরমেশনের কিন্তু ইনক্লুডিং দ্য টেস্ট ম্যাচ। সো লুক এট দ্য ব্যাটিং, রাইট, লুক এট দ্য ব্যাটিং অফ লিটন দাস। লিটন দাস কোন ফরমেশনে সে ব্যাটিং করেছে, সে কিন্তু অনেকটাই টি-20 মুডে ব্যাটিং করেছে, এবং দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন ডিমান্ডিং। ওই সময় আসলে ট্যালেন্টেডদের নিয়ে, লাস্ট উইকেট নিয়ে কীভাবে রানটা বের করে আনা যায় খুব কম সময়ে, সেই জিনিসটাই কিন্তু লিটনটা প্রুভ করেছে। যদি আমরা দেখি যে মুশফিকের ব্যাটিং, ওর ব্যাটিংটা পুরোটাই টেস্ট ধাঁচে, এবং সেখানে ওই সিচুয়েশনটাই ডিমান্ড করেছে। আসলে টেস্ট ম্যাচে কি 15টা সেশনের মধ্যে যে 8টা সেশন ডোমিনেট করতে পারবে এবং দ্য সিচুয়েশন ডিমান্ড অনুযায়ী ডোমিনেট করতে পারবে, তারাই কিন্তু ম্যাচটা জিতবে। সো আমি যদি বোলিং ডিপার্টমেন্টও বলি, যে তাইজুলের যে স্পেলগুলো আপনি দেখবেন যে কোন সময় ফ্লাইট দিচ্ছে, কোন সময় একটু টাইট বোলিং করছে, রান চেকের জন্য যাচ্ছে, কোন সময় উইকেটের জন্য যাচ্ছে, এগুলো কিন্তু সব কিছুই এখানে দৃশ্যমান। এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে অনেকগুলা ভার্সেটাল সিচুয়েশন এখানে আসলে ছিল, এবং এই প্রতিটা পয়েন্টেই কিন্তু আমাদের প্লেয়াররা, বাংলাদেশ টিম বেসিক্যালি, তাদের এই ডিমান্ডিং যে অ্যাপ্রোচ, সিচুয়েশন যে ডিমান্ড করে, সেই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে চেষ্টা করেছে, এবং সেই অ্যাপ্লিকেশনের ফলেই কিন্তু এক্সিকিউশন পারফেক্টভাবে এসছে, এবং ইন্ডিভিজুয়ালি এক্সিকিউশনগুলোই কিন্তু আসলে কালেকটিভ পারফরমেন্সে এনে এই জয়টা আসলে রিলে করেছে। রাইট, সেজন ভাই, লাস্ট ইনিংসে পাকিস্তানকে 437 করতে হতো। বাংলাদেশ যখন থার্ড ডেতে তাদেরকে ছেড়ে দেয়, বাংলাদেশ অল আউট হয়ে যায়, তখনও পাকিস্তানের হাতে দুটো দিন ছিল, সবগুলো উইকেট ছিল। যদিও বাংলাদেশ গতকালই আর্লি ব্রেক থ্রু দিয়েছিল, তারপরেও যখন একটা স্টেজে শান মাসুদ এবং বাবর আজম ব্যাট করছিলেন, তারা একটা সুন্দর একটা পার্টনারশিপ করেছিলেন 92 রানসের। এরপর যখন হচ্ছে রিজওয়ানরা ব্যাট করছিলেন, তখন পর্যন্ত কি একটু 50-50 মনে হচ্ছিল কিনা, বা একটু আশঙ্কা ছিল কিনা, কখনো মনে হয়েছে কিনা যে বাংলাদেশ ম্যাচটা হাতছাড়া করতে পারে? আসলে আমি খুব একটা শঙ্কিত ছিলাম না, টু বি অনেস্ট, বিকজ অফ টেস্ট ম্যাচ আসলে এমন একটা জিনিস যে প্রথম স্টার্টটা ভেরি ইম্পর্টেন্ট, এবং প্রথম দিনের সেশনগুলো যদি নিজেদের মতো করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়া যায়, যেই জিনিসটা কিন্তু বাংলাদেশ টিম করেছে। এবং আপনি যদি খেয়াল করেন এই টেস্ট ম্যাচে প্রথম 2টা ডেতে 6টা সেশনে বাংলাদেশ কিন্তু ড্রাইভিং সিচুয়েশনে ছিল, রাইট, এবং থার্ড ডেও কিন্তু 50-50
4th ডেতে গিয়ে শুধুমাত্র পাকিস্তান ড্রাইভিং সিচুয়েশনে ছিল। সো আমরা যদি 4টা ডের 12টা সেশনের মধ্যে চিন্তা করি, এর মধ্যে কিন্তু 7টা সেশনই কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছে। Right. 3টা সেশন পাকিস্তান ভালো করেছে এবং 2টা সেশন ইজ এ 50-50। সো যখন স্টার্টটা শুরু হয়েছে তখন কিন্তু প্রতিটা সময় কিন্তু বাংলাদেশ কন্ট্রোল করতে পারছিল, এবং যখনই আপনি আপার হ্যান্ডে থাকবেন তখনই কিন্তু আপনি খেলাটাকে কন্ট্রোল করে বিভিন্নভাবে প্ল্যান করতে পারবেন যে আমার টাইমটা কতটুকু পর্যন্ত নিতে হবে এবং ওই টাইমের মধ্যে আমার কতটুকু পর্যন্ত রান অ্যাচিভ করতে হবে, কিভাবে ওদেরকে একটা টার্গেট দেওয়া যায়। দেখেন টেস্ট ম্যাচে হলো যে লাস্ট ডেতে এসে যদি 300+ কোনো টিমের টার্গেট হয়ে থাকে তাহলে খুব রেয়ার রিফ্লেকশন আছে যে ওরা এই ম্যাচগুলো জিতেছে। যখন 300+ রানের একটা টার্গেট চলে এসছে তখনই কিন্তু বাংলাদেশ টিম অনেকটা রিল্যাক্স। শুধুমাত্র একটাই সংকেত ছিল যে খেলাটা ছিল সিলেটে এবং বৃষ্টির একটা চান্স ছিল। সো যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অল আউট করে ম্যাচটা নিজেদের কাছে গ্র্যাব করা, এই একটা টার্গেট আমি মনে করি যে তাদের মধ্যে ছিল। সো ওই জায়গাটায় কিন্তু আমি বলবো তাইজুলের ইজ এ ভেরি ক্লেভার বলিং। খুব তাড়াতাড়ি কিন্তু ফিল্ডিং চেঞ্জ আমরা দেখতে পেয়েছি, খুব কুইক বলিং করার চেষ্টা করেছে এবং তাইজুল যেই জিনিসটা মেনটেন করেছে যে উইকেট চেক দেওয়ার সাথে সাথে উইকেট কীভাবে রান চেক দেওয়ার সাথে সাথে উইকেট কীভাবে বের করতে হয় উইদিন ইন দ্য টাইম, সেটা কিন্তু একটা বড় জিনিস। আপনি দেখবেন যে ফার্স্ট টেস্টের সাথে তাইজুলের সেকেন্ড টেস্টের মধ্যে অনেকগুলা ডিফারেন্স রয়েছে। ও একটা পেসে বোলিং করেছিল কিন্তু ফার্স্ট টেস্টে, সেকেন্ড টেস্টে এসে কিন্তু কিছুটা পেস ভেরিয়েশন করেছে, কিছুটা স্লো বোলিং করার চেষ্টা করেছে এবং টার্ন করার চেষ্টা করেছে। সো আমার কাছে মনে হয় যে এইসব যে ছোট ছোট জিনিসগুলো আসলে একটা টেস্ট ম্যাচে অনেক বড় ভূমিকা রেখেছে। এখানে কি উইকেটেরও একটা ব্যাপার ছিল কিনা, কারণ ঢাকায় আমরা দেখছিলাম যে পেসাররা ভালো হেল্প পাচ্ছিলেন, সিলেটে আমরা দেখছিলাম যে প্রচুর টার্ন হচ্ছিল। সে কারণেই কি তাইজুল বেশি ইফেক্টিভ বা বেশি নিজের বোলিংয়ে চেঞ্জেস বলেন বা তাইজুলকে দিয়ে বেশি বোলিংয়ে আনা, কোচ ক্যাপ্টেনের যে প্ল্যানিং, সবই কি এটার উইকেটের এখানে একটা বড় ভূমিকা? এইটা অবশ্যই ডিপেন্ড করে টেস্ট ম্যাচটা কোন টোনে চলছে আর কি। আমরা সবসময় জানি যে সিলেট কিন্তু পেস বোলিং বান্ধব এবং ওখানে 20 উইকেটের মধ্যে অ্যাটলিস্ট 15 উইকেট কিন্তু পেস বোলাররা গ্র্যাব করবে। কিন্তু ওই সময়টা আসলে ড্যাম একটা ওয়েদার ছিল, সেই ওয়েদার কিন্তু বল টার্ন করছিল। যখনই টার্ন করছিল তখন কিন্তু পেসারদের একটু আধিপত্য কমে নিয়ে তাইজুলকে কিন্তু আবার বেশি বল করানো হয়েছে। এবং জিনিসটা ওই যে বললাম যে 4 দিন বা 4.5 দিনের মধ্যে খেলা যদি শেষ না করতে হয় তাহলে কিন্তু ফোরকাস্ট থাকে, সেই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন মাথায় এসে। তবে পেস বলারে ডিড রিয়েলি গুড টু বি অনেস্ট। যে ইনিশিয়ালি তাসকিনের যেই থ্রেড এবং পরে এসে যে নাহিদ রানার যেই উইকেট টেকিং সিচুয়েশন, সেগুলো কিন্তু আসলে রিমার্কেবল। আমাদের বোলিং ডিপার্টমেন্ট টেস্ট ম্যাচে যদি আমাদের জিততে হয় তাহলে আমাদের 20টা উইকেট নিতে হবে। আমাদের ফার্স্ট টার্গেট হলো 20টা উইকেট আমি কীভাবে নেবো। এই 20টা উইকেট স্পিনারও নিতে পারে কোনো একদিন পেস বোলারও নিতে পারে। নাহিদ রানা ইজ এ ফ্যান্টাস্টিক, ইজ এ থ্রেড অ্যান্ড বলার, এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলার এখন এখানে। সো ওকে কিন্তু নিয়ে কিন্তু অন্যান্য টিম কিন্তু একটা প্ল্যান করার চেষ্টা করে। দিস ইজ দ্য ভেরি প্লাস পয়েন্ট যে ওকে নিয়ে প্ল্যান করলে কিন্তু তাসকিন এবং শরীফুল কিন্তু ভালো বোলিং করতে দেখেছে এবং স্পিনাররা যেভাবে ইনপুট দিয়েছে, যেভাবে সাপোর্ট করেছে, স্পেশালি তাইজুল এবং মেহেদি, যে এই ম্যাচটাকে অনেক স্কুইজ করে ফেলেছে। বাংলাদেশের একটা বড় ব্যাপার ছিল সিজন ভাই, আমার কাছে মনে হয়েছে আপনি যেটা বললেন যে টেস্টে 20টা উইকেট নিতেই হবে। একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা দেখতাম যে ওই অ্যাটাকিং বোলারটা বা উইকেট টেকিং বোলারটা বাংলাদেশে কম ছিল, বা থ্রেড করার মতো বোলার বাংলাদেশে কম ছিল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে নাহিদ রানা যখন একটা মূর্তিমান আতঙ্ক হয়ে উঠছেন, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে শরীফুল বলে ভালো সুইং পাচ্ছেন, একটা লাইন লেন্থ মেনটেন করে তিনি একটা মানে সার্টেন লাইনে তিনি টানা বল করে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি তাসকিনকে তার এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম তাইজুল এবং মিরাজ দুইজনই কিন্তু উইকেট টেকিং বোলার। টেস্টে বিশেষ করে আমরা সব সময়ই তাদের কাছ থেকে যে কোনো সময় দল যখন চায় তাদের কাছ থেকে কিন্তু ব্রেক থ্রু পায়। ওভারঅল বাংলাদেশের এই বোলিং অ্যাটাকটা স্পিন পেস দুটোর সম্মিলনে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট কিনা আসলে বাংলাদেশের হিস্ট্রি। আপনি যদি হিস্ট্রি টানেন, ইন্টারন্যাশনাল হিস্ট্রি, আপনি দেখবেন যে অস্ট্রেলিয়া ইজ এ ডিপেন্ডেন্ট অন শেন ওয়ার্ন। আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান তাহলে দেখবেন যে মুরলীধরন ওয়াজ দে আর ডিপেন্ডেন্ট অন মুরলীধরন। যদি পাকিস্তানের দিকে তাকায় মুস্তাক আহমেদ এবং ওয়াসিম আকরাম তাদের উপর ডিপেন্ডেন্ট থাকে। সো
টেস্ট ম্যাচ যদি আমরা জিততে হয় একজন কি বলার লাগবে, যে কি বলার কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং ওই কি বলার উপর ডিপেন্ড করে কিন্তু পুরো টিম কিন্তু অ্যালাইন থাকবে। সো সেই জিনিসটাই কিন্তু আমার মনে হচ্ছে বাংলাদেশ টিম ধীরে ধীরে এগোচ্ছে। আজকে আমাদের যদি কি বলার আমি একটা ধরি তাহলে নিশ্চয়ই নাহিদ রানা, এবং যদি আমি দুটা ধরে তাহলে কিন্তু নিশ্চয়ই আমি তাইজুলকে ধরবো। এখন পেস এবং স্পিন দুইটা কি ফ্যাক্টর যদি একসাথে কাজ করে, টিমটা পারফর্ম করা খুব ইজি হয়। যে কোনো উইকেটে তাদেরকে ভালো একটা ব্রেক থ্রু দেওয়ার চান্স থাকে, এবং বলিং অ্যাটাকটা অনেকটা উইপেনের মতো কাজ করে। সো এখন বাংলাদেশ টিমের জন্য কোনো মাথা ব্যথার কারণ নেই যে আমরা কি স্পিন ট্র্যাকে কেমন করব বা পেস ট্র্যাকে কেমন করব, বিকজ অফ সেই সব উইপেন কিন্তু বাংলাদেশ রয়েছে। জাস্ট খালি পারফর্ম করা, এবং দে আর ভেরি ক্যাপাবল, দে আর প্রুভেন দ্যাট যে তারা ইন্টারন্যাশনাল এরিয়াতে দে আর ভেরি বেস্ট। এবং লাস্ট 10টা যদি আপনি টেস্ট ম্যাচ দেখেন, আমরা কিন্তু ওটার মধ্যে একটা স্ট্যাট পেয়ে যাচ্ছি। সো উই আর ভেরি আমরা স্বস্তিতে রয়েছে যে অ্যাটলিস্ট মানে বোলিং অ্যাটাকটা আমরা যে কোনো উইকেটে আমরা পারফর্ম করতে পারবো। রাইট, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটু কথা বলতে হয় সিজান ভাই। আমরা দেখেছি যে বাংলাদেশ যখন হচ্ছে প্রথম ইনিংসেই আমরা দেখেছি 116 রানে 6টা উইকেট হারিয়েছিল, সেখান থেকে লিটন দাস কিভাবে ইনিংসটা বের করেছেন। 278 রান যে বাংলাদেশ করেছে তার অর্ধেক রানই তার ব্যাট থেকে এসেছে। ওই সিচুয়েশনটায় যখন তার সঙ্গে শুধুমাত্র টেল এন্ডাররা ছিলেন, সব স্বীকৃত ব্যাটার ওই সময় আউট, সেখান থেকে তিনি ইনিংসটা বের করে এনেছেন। সেকেন্ড ইনিংসে আমরা দেখেছি মুশফিকুর রহিমকে সেরকম একটা ইনিংস খেলতে, তাকে সঙ্গ দিয়েছেন লিটন দাস, তার আগে অন্যরা ব্যর্থ হয়েছেন। সো বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা আমি আগেও যেটি বলছিলাম যে কেউ না কেউ এগিয়ে আসছেন, কেউ না কেউ স্টেপ আপ করছেন। সো বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাও এই মুহূর্তে বেশ স্বস্তিদায়ক কিনা? বাংলাদেশের ব্যাটিং লাইন সবসময় আসলে ভালো ছিল, তবে টপ অর্ডার ছাড়া আর কি। টপ অর্ডার সাদমান অনেকদিন ধরে এখন খেলছে, এবং সাদমান একটা ভালো আমি স্টার্ট করেছি। এর আগে আমি বলবো যে তামিম ইকবাল বা ইমরুল কায়েসের একটা ভালো পার্টনারশিপ আমরা দেখেছিলাম। এখন যেটা হয়েছে, সাদমান এইবার এই ম্যাচে ইনজুরির জন্য হয়তোবা নেই, কিন্তু সাদমান কিন্তু একটা ব্রেক থ্রু দিয়েছে যে টেস্ট ম্যাচ স্টার্টটা কিভাবে হতে হয় সে কিন্তু প্রুভ করেছে টেস্ট ম্যাচ। এখন সাথে ওপেনার সোয়াপ হচ্ছে যখন ইনজুরি হচ্ছে, নতুনভাবে আমরা আবার জুনিয়র তামিমকে দেখতে পাচ্ছি, সেও রেডি যদি হয়ে যায় তাহলে টপ অর্ডারটা আমার কাছে মনে হয় না এখন খুব একটা মানে একটা কারণ হয়ে যেতে পারে। বাট মিডল অর্ডার আপনি যদি দেখেন যে শান্ত, মুশফিক, এরা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স টেস্টে, এবং মুশফিক এটা দ্য ওয়াল, বাংলাদেশ টিমের জন্য দ্য ওয়াল হিসেবেই কাজ করে। যে কোনো সময়ে একটা প্রবলেম ফেস করলে টিম যদি বিপদে পারে, কিন্তু মুশফিক একটা রেস্কিউ করার ট্রাই করে। শান্তর যদি ব্যাটিং দেখেন যে সে কিন্তু এখন বুঝতে শিখেছে যে উইকেটে থাকতে হবে এবং বড় বড় রান করার চেষ্টা করে। 4-5টা ইনিংসের মধ্যে কিন্তু 2-3টে ইনিংস তার কিন্তু অনেক বড় হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ব্যাটিংটা খুব ভালোই ছিল। বাট ওই যে বললাম যে সিচুয়েশনটা আসলে আমরা প্রেডিক্ট করতে পারতাম না, বিকজ অফ আমাদের জিততে হলে যেই উইপেনটা দরকার ছিল 20টা উইকেট নেওয়ার, সেই জিনিসটা নিয়ে আমরা পাজল থাকতাম, সেটার এফেক্টে করতে হলো ব্যাটিংয়ে। সো এখন ব্যাটসম্যানরা যদি আমি বলি শান্ত, লিটন এবং মুশফিক, 3টা ব্যাটসম্যান ইজ এ ওয়েল ফর্ম, এবং দে নো হাউ টু ব্যাট ইন দ্য টেস্ট ম্যাচ, দে নো দ্য সিচুয়েশন অ্যান্ড দে ক্যান এক্সেলেট দ্য অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অ্যাজ ওয়েল। রাইট, সিজন ভাই, আমরা বাংলাদেশের ব্যাটিং বোলিং নিয়ে আরও আলোচনা করব, কিন্তু একটু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ব্যাপারটা বাংলাদেশের জন্য। পাকিস্তান একটা ক্রিকেটের একটা সময় পরাশক্তি দল ছিল, এখন যদিও তারা সেই দল নেই, সেই ছন্দে নেই, সেই টিম তাদের নেই, সেই প্লেয়ার তাদের নেই, স্টিল পাকিস্তান একটা পরাশক্তি দেশ ক্রিকেটের জন্য, ক্রিকেট বিশ্বের জন্য। সেই দলকে এভাবে কনভিন্সিং ওয়েতে হোয়াইট ওয়াশ করা, এই বিষয়টা আসলে দেখুন, আমি একটু আগে বললাম যে আপনার টেস্ট ম্যাচ জেতার জন্য কিন্তু বলার থাকতে হবে, এবং যখনই বলার থাকবে তখন কিন্তু পুরা স্লটটা কিন্তু ওই অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশনে কিন্তু হাঁটবে। কিন্তু পাকিস্তানে আপনি যদি বলেন যে এই টিমে এক সাজিদ ছাড়া কিন্তু এফেক্টিভ বলার আমার কাছে মনে হয় নাই। শাহ আফ্রিদি ইটস ওকে, বাট টেস্টে কিন্তু সে ধারাবাহিকভাবে কিন্তু ভালো করতে পারছে না। সো রিকগনাইজ বলার যদি না থাকে তাহলে কিন্তু ওই টেস্ট ম্যাচটা ভালো খেলতে পারবেন, ড্র করতে পারবেন, বাট জেতা ইজ এ ভেরি ডিফিকাল্ট। সো সেটাই কিন্তু আসলে তারা একটা বাজে সময় দিয়ে সময় পার করছে, যে
ওই বলারটা খুঁজে পাওয়া যাচ্ছে না পাকিস্তান টিমে। এই জন্য কিন্তু পাকিস্তান টিম সবসময় ফোকাস যে আমরা টেস্ট ম্যাচটা ড্র করব, বাট জিতবো এটা বলো না, যে আমি ড্র করব, সেই জিনিসটাই কিন্তু একটু ব্যাকফায়ার করছে। এবং বাংলাদেশ টিম এখন ইজ এ পিক ফর্ম, তারা প্রতিটা প্লেয়ার কিন্তু ওদের ক্যাপাবিলিটি তাদের অনেক বেশি ইনহ্যান্স করেছে। সো কম্পারিজন যদি আমি দেখি যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যাটিং, বোলিং, স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট, এগুলো যদি আমরা কম্পারিজন করি, স্বাভাবিক বাংলাদেশ এটা অনেক উপরেই রয়েছে এখন। রাইট, বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে এই অবস্থানে আছে যে বাংলাদেশের ক্রিকেটাররা এখন পাকিস্তানের ক্রিকেটারদেরকে স্লেজিং করতে পারেন। লিটন দাস এখন পেছন থেকে রিজওয়ানের মতো ব্যাটারকে স্লেজ করছেন, সেটা নিয়ে নানা কথাও হচ্ছে। স্লেজিংটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। বাংলাদেশকে অনেক বছর ধরে স্লেজিং করা হয়েছে, বাংলাদেশ এখন করছে, বাট আম্পায়ারের কাছে আবার রিজওয়ান কমপ্লেনও করছে, এটা নিয়ে নানা রকম কথাও শুনছি। এই ইস্যুটা নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, স্লেজিং ইজ প্রহিবিটেড ইন দ্য ম্যাচ, টু বি অনেস্ট। যেটা লিটন রিজনের সাথে ইজ এ ভেরি গুড রিলেশন, টু বি অনেস্ট, আমি জানি যতটুকু জানে, এবং ওটা একটা ঠাট্টার মতো আসলে জিনিস, এবং ওটাও খুব একটা স্লেজিংয়ের মতো না। আসলে কি অনেক কিছু মাঠে, মানে ক্রিকেট অল ওভার দ্য মাইন্ড গেম, এবং টেস্ট ম্যাচটা আরও বেশি মনোযোগী হতে হয়। এই মনোযোগটা যদি আমি একটু ইন্টারাপ্ট করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জন্য সুবিধা। এটা যে কোনো টিমেই কিন্তু করেন। আপনি অস্ট্রেলিয়া যদি দেখেন, অস্ট্রেলিয়া তো স্লেজিং শুরু করে যেদিন মিড দ্য প্রেস হয় টুর্নামেন্টের আগে, তখন থেকে স্লেজিং হয়। সো এই জিনিসটা আসলে অল ওভার দ্য মেন্টাল একটা ইনপুট দেওয়ার জন্য, এবং টেস্টে স্লেজিংটা প্রচলনটা আসলে খুব বেশি দেখা যায় কি, অনেকক্ষণ ধরে আমরা খেলা দেখি, তো অনেক কিছু কিউমুলেটিভ সিচুয়েশনগুলো যখন একসাথে হয়, তখনই কিন্তু আমরা ওই জিনিসগুলো দেখি। হ্যাঁ, বাংলাদেশে এখন আপার হ্যান্ডে আছে, সেখানে অনেক কিছু পলিসি আসলে ক্রিয়েট করতে হয়। এখন যদি বলে যে স্লেজিং করে যদি এটার যে পানিশমেন্ট না হয়, নট এ ব্যাড আইডিয়া। রাইট, এবং স্লেজিং করে যদি ব্যাটসম্যানকে বিভ্রান্ত করা যায় বা উইকেটটা তুলে নেওয়া যায়, সেটা অবশ্যই দারুণ কিছুই হবে নিশ্চয়ই। সেজন্য আপনার সঙ্গে আমরা আরও আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। পাকিস্তানকে বাংলা ওয়াশের কথা নিয়ে আমরা শুনছিলাম, কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের ক্রিকেটার এহসানুল হক সিজান। সিজান ভাই, একটা টেস্টে যা যা দেখা দরকার, অনেক রকম নাটকীয়তা থাকে, অনেক রকম সিনারিও তৈরি হয়, আমরা সবই দেখেছি। সেশন বাই সেশন চেহারা পাল্টাতেও আমরা দেখেছি। একটা সিচুয়েশনে পাকিস্তানকে কিছুটা ডোমিনেটিং সিচুয়েশনে আমরা দেখেছি, সেখান থেকে বাংলাদেশ কামব্যাক করেছে। স্লেজিংয়ের কথা একটু আগে বলছিলাম, মুশফিকুর রহিমের একটা ইনসিডেন্টের কথা নিশ্চয়ই মনে আছে। তিনি সেঞ্চুরি করার পরও 137 ইনিংস খেলার পরও তিনি তার হেলমেটে লাথি মেরেছেন, এরকম একটা ঘটনাও আমরা দেখেছি। একটা নিখাত টেস্ট ক্রিকেটের স্বাদ যেটা বলে, আমরা সেটা পেয়েছি। কিন্তু মুশফিকুর রহিমের ওই মুহূর্তটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সিজান ভাই, আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, ওই সময়টায় তার এই রিয়াকশনটা? আসলে এটা কিন্তু ও আম্পায়ারের এগেনস্টে না, নিজের উপরই, আম্পায়ারের এগেনস্টে যদি একটা ডিসেন্ট দেখাতো, তাহলে কিন্তু আমরা এটা নিয়ে অনেক কিছু আলোচনা করতে পারবো। বাট হোয়াট ইজ হিজ ইগারনেস, হোয়াট ইজ হিজ রান ক্ষুধা, সেই জিনিসটা কিন্তু সে ইজ নট স্যাটিসফাইড অন হিমসেলফ বিকজ অফ হিজ ট্রাই টু গেট রানস অ্যাটলিস্ট 200 or something else, দ্য ওয়ে হি গট আউট, এটা কিন্তু সে মেনে নিতে পারে নাই। সো এমন একটা সময় আমরা কিন্তু পুরা ডাগআউটের কাছাকাছি পর্যন্ত ওর কিন্তু স্টিডি একটা আমরা হাঁটা দেখেছি, এবং যখনই ওইটা পৌঁছে গেছে তখনই কিন্তু স্ট্রাইক করেছে যে আমি রং করেছি, এবং শুধুমাত্র তার নিজের রঙের জন্যই কিন্তু তার এক্সিকিউশনটা করা হয়েছে। এরকম আসলে মানে কোনো কারণ ছাড়া যদি এরকম হয়ে যেতে পারে, বিকজ অফ তার মধ্যে যে স্পিরিট, তার মধ্যে যে রানের ক্ষুধা, তার যে আউট হয়েছে সেই জিনিসটা সে মেনে নিতে পারে না, সেটা একটা রিফ্লেকশন। ইজ এ নট এ বিগ ডিল, টু বি অনেস্ট, যে এখানে কোনো আম্পায়ার অ্যাগেনস্টে বা কোনো কিছু অকারেন্সের ঘটে নাই, বাট দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট হিসেবে আমি দেখতে চাই। রাইট, সেই মুশফিকুর রহিমই কিন্তু বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক, এই সিরিজের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ তিনি সবচেয়ে বেশি রান করেছেন। কারা কারা সবচেয়ে বেশি রান করেছেন সেই তালিকাটাও যদি আমরা দেখি, সেখানেও দেখব বাংলাদেশ আসলে এই সিরিজটা কিভাবে কতটা ডমিনেট করে জিতেছে। আমরা সেখানে দেখব যে মুশফিকুর রহিম যেমন শীর্ষে আছেন, তেমনি লিটন দাস, শান্ত, তারাও প্রচুর রান পেয়েছেন। মুমিনুলকে আমরা দেখেছি, মুমিনুল তিনিও কিন্তু দুর্দান্ত ছন্দে ছিলেন। সর্বোচ্চ 5 রান সংগ্রাহকের তালিকা যদি আমরা দেখি, সেখানে
চারজনই কিন্তু বাংলাদেশের। এইটাও কিন্তু একটা সাইন যে বাংলাদেশ আসলে কতটুকু এগিয়ে গেছে। বিগ থিংস টু বি অনেস্ট। একটা টেস্ট ম্যাচ জেতার জন্য উইকেটেও যে দেখবেন যে আমরা টপ 3 আছি, বাট ব্যাটিংয়ে যেভাবে আমরা কনসিস্টেন্টলি দেখিয়েছি সেই জিনিসটা আসলে ভেরি রিমার্কেবল। লাইক 1 2 3টা সেঞ্চুরি, মুমিনুল হকের সেঞ্চুরিটা হলে আমরা হয়তো বা আরেকটা পেতাম। সো মুমিনুল হক নিয়ে যে জিনিসটা আমরা আসলে কথা বলতে যাচ্ছি, ইজ এ ফ্যান্টাস্টিক একটা ব্যাটসম্যান, এবং তার স্টার্টটা আমার কাছে মনে হয় যে সে, আমি যতগুলাই প্লেয়ার এখানে আমাদের টিমে খেলছে সব দ্য বেস্ট স্টার্ট কিন্তু মুমিনুল দিচ্ছে, বাট মুমিনুল একটা জায়গায় যে কনসেন্ট্রেশন কলাপস করছে, সেই জিনিসটা আসলে মুমিনুল বের করে আসতে হবে। হি ইজ দ্য ম্যান। ও যেই যখন সেট হয় তখন কিন্তু একটা বড় রানের খেলে। একটা সময় ছিল মুমিনুলের কিন্তু সবচেয়ে হায়েস্ট টেস্ট রান গেটার, রাইট, সেঞ্চুরির দিক দিয়ে, রাইট, টানা সবচেয়ে বেশি 50 ছিল তার, সবচেয়ে বেশি 50 ছিল, এবং 100-এরও তার বোধহয় বাংলাদেশের সবচেয়ে বেশি 100 ছিল ওনার, যেটি মুশফিক গত ম্যাচে। রাইট। সো আমার কাছে মনে হয় মুমিনুলকে কিন্তু অনেক কিছু দেওয়ার এখনো বাকি রয়েছে। সো স্টার্টটা যখন মানে ইন্টারন্যাশনাল ইন্ডিয়াতে স্টার্টটা যখন ভালো হয় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু 50% কিন্তু অ্যাগ্রেশন বেড়ে যায়, অনেকটা ফ্রি হয়ে যায়। সো ওই স্টার্টের পর থেকে কোন জায়গাটায় এসে ওর কনসেন্ট্রেশনটা ব্রেক করছে সেই জিনিস আসলে ফাইন্ড আউট করা দরকার। কারণ স্টার্ট ভালো হলে এটার এক্সপেকটেশন তাকে একটা বড় ইনিংস আমরা ওটা থেকে দেখার। সো আমি প্রিটি শিওর হি উইল ওয়ার্ক অন দ্যাট, এবং এই পরের যে টেস্ট ম্যাচগুলো আছে সেগুলোর মধ্যে সে একটা বড় কিছু ইনিংস আমরা দেখতে পাবো। হ্যাঁ সিজান ভাই, মুমিনুল কথা যেহেতু বলছিলেনই সেজন্যই আরেকটা তথ্য আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই 4টা ইনিংসের আগের 3টা ইনিংস সহ যদি আমরা ধরি, আগের 2টা টেস্টে 3টা ইনিংস খেলেছিলেন আয়ারল্যান্ডের এগেনস্টে, সব মিলিয়ে যদি ধরি পাকিস্তানের বিপক্ষে লাস্ট ইনিংসের আগ পর্যন্ত বাকি সবগুলো ইনিংসে তিনি টানা 50 পেয়েছিলেন, কিন্তু একটাও সেঞ্চুরি করতে পারেননি। সো এইটা কিছুটা স্বস্তির ব্যাপার যে মুমিনুলের ব্যাটে রান আছে, অস্বস্তির ব্যাপার হচ্ছে তিনি সেটিকে বড় ইনিংসে কনভার্ট করতে পারছেন না। রাইট, আসলে অস্বস্তির ব্যাপার হলো যে বড় ইনিংসে কনভার্ট কেন করতে পারছে না, সেটা হলো মূল কনসার্ন। এখন কোন জায়গাটা তার প্রবলেম হচ্ছে? তার প্রবলেম হচ্ছে কি 50-র পরে বা 60-র পরে যে তার কনসেন্ট্রেশনটা ব্রেক কেন হচ্ছে? তার কনসেন্ট্রেশন মানুষের ব্রেক হয় যখন আসলে কিছুটা আনফিট সিচুয়েশন ক্রিয়েট হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওই কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। তাহলে এর পিছিয়ে কি ফিটনেসের কোনো ব্যাপার রয়েছে? যে রেজিস্ট্যান্স পাওয়ারগুলো থাকে, যেই স্ট্রেংথ তার ডেভেলপ করার কথা ছিল, সেই স্ট্রেংথটা কি তার এখন কলাপস করছে? সো আমার কাছে মনে হয় মুমিনুল ইজ এ ভেরি ম্যাচিউরড, ভেরি এক্সপিরিয়েন্স। কীভাবে ওই জায়গাটা অনেক বড় করতে হবে নিশ্চয়ই এই 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 যে এই ছুটির মধ্যে কিন্তু ফাইন্ড আউট করা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ফাইন্ড আউট করে ডায়াগনোসিস করে সেটাকে নিয়ে কাজ করা, সেটা হলো বেসিক থিং। এবং এইটা আমার কাছে মনে হয় যে মুমিনুল যেভাবে ক্রিকেট খেলে এসছে, টেস্টে যেভাবে শুরু করেছে, প্রতিটা সময় দেখেছি যখন ব্যাট পেস গেছে সেই ব্যাট প্যাচগুলো কীভাবে রিকভারি করতে হয় সে কিন্তু খুব ভালো করে জানে। আমি ডেফিনেটলি শিওর যে এই সিচুয়েশনে এখন দিস দ্য রাইট টাইম টু চেঞ্জ করা, তার যেই রিজনটা খুঁজে বের করা এবং সলভ করা, এবং সেটি বের করার জন্য আমার মনে হয় তার সামনে একটা ভালো উদাহরণ হচ্ছেন মুশফিকুর রহিম। 39 বছর বয়স, এখনও যেভাবে নিজেকে মেনটেন করছেন, যেভাবে বড় স্কোর করছেন, আমার মনে হয় যে তিনি পুরো দলের জন্যই একটা সোর্স অফ ইন্সপিরেশন হতে পারেন আর কি। আপনার কাছে মনে হয় কিনা? মুশফিককে নিয়ে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। টেস্ট ম্যাচে যদি রিয়েল টেস্ট ম্যাচ যদি কোনো ক্রিকেটার যদি আমাদের ডিসপ্লে করে থাকে এই 2টা টেস্ট ম্যাচে, আপনাদের মুমিনুল হকের, আপনাদের মুমিন রানে বল কোনো সময় ক্রিকেট খেলে না, মুমিন টেস্ট ম্যাচের আদলে খেলায়। আপনি দেখবেন যে ওর রান 40 কি 45, বল খেলেছে 120টা। আবার যখন ও 100টা মারবে তখন কিন্তু বল কমে এসে যাবে 160 থেকে 70 বলের মধ্যে তার ইনিংসটা কিন্তু সাজানো হবে। এবং যদি দরকার হয়, সময় থাকে, সে কিন্তু অনেক টাইম নিয়ে খেলতে হবে। আসলে টেস্ট ম্যাচটা আসলে রানের খেলা না। টেস্ট ম্যাচটা আমি অ্যাপ্রিসিয়েট করি, টেস্ট ম্যাচটা হলো যে টাইমের খেলা। কয়টা বল আপনি খেলেছেন, কত টাইম ধরে থেকেছেন। ডেফিনেটলি মুশফিক রহিম এটা কিন্তু একটা এক্সাম্পল সেট করেছে যে টেস্ট ম্যাচ যে একটা টাইমের খেলা, সেটা কিন্তু প্রুফ করেছে ইয়াংস্টারদের জন্য। এবং সারা ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু দেখা যায় যে এই টেস্ট ম্যাচটা জিতার পিছে এই যে টাইমটা ধরে খেলাটা, এবং একটা টাইম ধরে যখন আপনি খেলবেন তখন কিন্তু অপোনেন্ট কিন্তু ইজিলি ডিমোরালাইজ হচ্ছে, তাদের কিন্তু ফিটনেসের এফেক্ট পড়ছে, অনেক কিছু কোনো কারণ হয়ে যাচ্ছে। সো টাইম নিয়ে টেস্ট ম্যাচ খেলাটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। যেই শর্টসগুলো মুশফিক
অ্যাপ্লাই করেছে এই দুইটা টেস্ট ম্যাচে, আপনি দেখবেন যে খুব একটা ইম্প্রোভাইজিং যায়নি। যখন সিচুয়েশন ডিমান্ড করেছে শুধুমাত্র তখনই কিন্তু রিভার্স সুইপ করেছে বা সুইচ হিট করেছে, আদারওয়াইজ সে কিন্তু সোজা 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 খেলার চেষ্টা করেছে এবং টাইম নিয়ে। সো আমার কাছে মনে হয় টাইমটা ভেরি ফ্যাক্টর এই টেস্ট ম্যাচের জন্য, এবং কী রোল প্লে করেছে, কি ফ্যাক্টরি হয়েছে এই মুশফিকের কিন্তু এই টাইম নিয়ে খেলা। রাইট, বাকি দুজন ব্যাটারকে নিয়ে ছোট করে একটু শুনতে চাবো যে টপ 4-এ যারা ছিলেন, টপ 5-এ যারা ছিলেন, লিটন দাস এবং নাজমুল শান্ত, দুজনকে আমরা দেখেছি যে আপনি যেটি বলছেন দুজনেই দুটো সেঞ্চুরি পেয়েছেন এবং টপ রান গেটার তারাও। দুজনকেই আমরা দেখেছি যে সিচুয়েশন অনুযায়ী, শান্তকে আমরা যেমন ফার্স্ট টেস্টে দেখেছি, লিটনকে আমরা সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে যেমন দেখেছি, সেকেন্ড ইনিংসেও মুশফিকের সঙ্গে একটা বড় জুটি গড়েছেন। সব মিলিয়ে এই দুজনকে নিয়ে স্পেশালি বাংলাদেশ যে একটা আশঙ্কার মধ্যে ছিল, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে অনেক কথাও হচ্ছিল, মাঝে একটা লম্বা সময় বাংলাদেশের ছন্দপতন হয়েছিল, সেখান থেকে এই দুজনকে স্পেশালি আবার বাংলাদেশকে নতুন করে সম্ভাবনা দেখেন, বাংলাদেশ টিমের মধ্যে দুটা টেকনিক্যালি ভেরি স্ট্রং ক্যান্ডিডেট আমি যদি বিচার করি, একটার নাম হলো শান্ত আর একটার নাম হলো লিটন। তারা টেকনিক্যালি ভেরি সাউন্ড, টেকনিক্যালি ভেরি কারেক্ট, এবং তাদেরকে আপনি ভুল ধরতে পারবেন না। আপনি রিভিউতে এনে তার কারেকশনের জন্য আপনি ভুল ধরবেন, আপনি যদি গ্রিপে ধরেন বা স্ট্যান্ডে ধরেন, ব্যালেন্সে ধরেন, শর্টসে ধরেন, কোনো কিছু ভুল নাই। ভেরি স্ট্রং টেকনিক এবং ভেরি বেসিক। সো যখন একটা ভেরি গুড স্ট্রং বেসিক এবং ভেরি স্ট্রং টেকনিক থাকবে, তখন কিন্তু রান করাটা তাদের শুধুমাত্র সময়ের ব্যাপার। ব্যাটটায় যেতে পারে। ক্রিকেট অল ওভার দ্য মাইন্ড গেম এবং অল ওভার দ্য লাক। সো অনেক সময় লাক আউট হতে পারে, বাট সে ক্রিকেটটা যদি যখন সে যাদের টেকনিক স্ট্রং, যদি ক্রিকেটটা সিচুয়েশনটা বুঝে ফেলতে পারে, তখন কিন্তু সেইভাবে কিন্তু এক্সেলারেট করতে পারবে। এবং এই দুইজন ব্যাটসম্যান তাদের ক্যাপাবিলিটি আছে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে সেভাবে খেলা। সে টি20তেও তারা অ্যাপ্লাই করতে পারবে, টেস্ট ম্যাচেও তারা অ্যাপ্লাই করতে পারবে, ইভেন ওয়ানডে ফরম্যাটেও তারা খেলতে পারবেন। এবং এই দুই টেস্ট ম্যাচের মধ্যে তাদের কিন্তু অনেকগুলো ইনিংস আমরা দেখেছি তিন ধরনের অ্যাপ্রোচে ব্যাটিং করা। সো আমার কাছে মনে হয় যে যাদের টেকনিক ভালো, যাদের টেকনিক স্ট্রং, তারা এইসব জায়গায় অনেক বেশি এক্সপ্লোর করে। রাইট, সিজন ভাই আমরা আরও আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। পাকিস্তানকে বাংলা ওয়াশ নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এহসানুল হক সিজান। সিজান ভাই, বাংলাদেশের ব্যাটিং নিয়ে তো অনেক আলাপ করলাম, আমরা একটু বোলিংটার কথা শুনতে চাই। বোলিংটার কথা শুনলে বা বোলিংয়ের কথা আমরা যেটা দেখছিলাম যে একটু আগে, ব্যাটিংয়ে টপ 5-এর মধ্যে বাংলাদেশের 4 জনই বাংলাদেশের, এবং 5 নম্বরে ছিলেন হচ্ছে রিজওয়ান। বোলিংটা যদি দেখি, বোলিংয়ে একটু চেঞ্জ আসবে, সেটি হচ্ছে বাংলাদেশের বোলাররা সবাই উপরে তেমন নন, মাঝখানে আব্বাস ঢুকে গেছেন। 3 নম্বরে তিনি আছেন, 4 ম্যাচে 10টা উইকেট তিনি শিকার করেছেন। খুররাম শেহজাদ এই ম্যাচটাই খেলেছেন, সেখানে তিনি দুটো ইনিংসেই 4টা করে উইকেট নিয়েছেন। তারপরও বাংলাদেশের বোলাররা তাইজুল, নাহিদ রানা, মিরাজরা কিন্তু ডমিনেট করেছেন, এবং তারাই আসলে বাংলাদেশকে সময়ে সময়ে ব্রেক থ্রু দিয়েছেন, সময়ে সময়ে ম্যাচের সিনারিও পাল্টে দিয়েছেন। তাইজুলকে নিয়ে আপনি বলছিলেন, আমরা একটু নাহিদ রানাকে নিয়েও শুনতে চাই, একটু মিরাজকে নিয়েও আপনার কাছ থেকে শুনতে চাই। নাহিদ রানা আমি বলবো যে ওই যে বললাম যে দ্য মোস্ট এফেক্টিভ উইপেন আমাদের বাংলাদেশে এখন যদি যে থাকে সেটা নাহিদ রানা। দেখেন, পেস বলার উইপেন কিন্তু অনেক বছর ধরে কিন্তু সাস্টেন করা উচিত যদি আমাদের টেস্ট ম্যাচগুলো ভালো খেলতে হয়। সো তার কিন্তু সাস্টেন করে খেলাটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অফ তার একটা ছোট পেস তো আছেই, 150 সামথিং বোলিং এই টেস্ট ম্যাচও করেছে, এবং সাথে যে একটা নিপ আছে সেই নিপটাই কিন্তু আসলে মানে ভেরি এফেক্টিভ। সাথে দুপাশে কিন্তু সুইং করছে, বিশেষ করে ইনসুইংটা তারও ভেরি শার্প, এবং একটা ছোট্ট নিপের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে অনেক ব্যাটসম্যানের কাবু হয়ে গেছে। লাস্ট যে আউটটা আমরা দেখেছি ফার্স্ট টেস্টের, রিজওয়ানকে যেভাবে বোল্ড দেখেছি, সেটা আসলে আমি বলবো আনবিলিভেবল। বাংলাদেশের একজন পেসার ইন্টারন্যাশনালি একটা টেস্ট ম্যাচে দ্য মোস্ট ট্যালেন্টেড ব্যাটসম্যান, সে লিফট করে বোল্ড হয়ে গেছে। সেটা মাত্র আমরা সেই 2000 সালে ওয়াসিম আকরামরে দেখতাম বা কাটলি অ্যামব্রোসে দেখতাম, বাট এখন আমরা নাহিদ রানা দেখতেছি। উই আর ভেরি প্রাউড অফ দ্যাট। এবং এই ভিডিও ক্লিপস আমার কাছে মনে হয় সামনে 30 বছর পর্যন্ত কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাবো। সো নাহিদ রানা ইজ সাচ এ দ্যাট সর্ট অফ থিংস, সে একটা এক্সাম্পল হয়ে থাকবে বাংলাদেশ টিমের জন্য। বাট যেই জিনিসটা আমি একটু ভেরি কশন, বিকজ অফ হিজ ফিটনেস, কতদিন পর্যন্ত সে ধরে রাখতে পারে।
সো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিম। কতগুলো ম্যাচ সে খেলবে, কীভাবে ডায়েট করবে, কীভাবে তার ফিটনেসটা তাকে ধরে রাখতে হবে, এবং 150-এ যদি আমি বোলিং করতে পারি, আই বিলিভ দ্যাট 151-তেও আমি বোলিং করতে পারবো। সো পেস যেন ডিক্রিজ না হয়, পেস যেন ইনক্রিজ হয়, সেই জিনিসটার উপরে নাহিদ রানা অনেক কাজ করবে। নতুন বলে যতটুকু পর্যন্ত নাহিদ রানা এফেক্টিভ, তার চেয়ে পুরান বলে আরও বেশি এফেক্টিভ। রিভার্স সুইং ইজ এ ফ্যান্টাস্টিক, সব কিছু তার মধ্যে রয়েছে, শুধুমাত্র তার ধারাবাহিকতা দরকার। কিন্তু যে পেসটা তিনি বল করছেন, এটা যেমন আমরা এখন এনজয় করছি, এটা তো অ্যালার্মিং। এই পেসে একটানা বল করে যাওয়া, পেসারদের ইনজুরি প্রবণতা থাকে অনেক বেশি, বাংলাদেশের সেটি আরও বেশি, এবং বাংলাদেশের পেসাররা ইনজুরিতে পড়লে সেখান থেকে ব্যাক করার সময়টাও বাংলাদেশে আরও বেশি। আমাদের রিহ্যাবিলিটেশনের সময়টা বা পুনর্বাসনের সময়টা অনেক বেশি সময় নিয়ে নেয়। সেখান থেকে নাহিদ রানাকে আমরা নিশ্চয়ই এইভাবে হারাতে চাইবো না। সো এই ক্ষেত্রে আসলে তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা আপনি বলছেন, এছাড়াও বাছাই করে ম্যাচ খেলানো, বিভিন্ন লিগে তিনি এখন ডাক পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো সহ সব মিলিয়ে আপনার ওভারঅল সাজেশনটা কী থাকবে আসলে? আসলে কি, আমাদের তো এরকম উইপেন কিন্তু আমাদের কাছে নেই, ভেরি এক্সক্লুসিভ উইপেন কিন্তু একটা বা দুইটা থাকে। সো তাদেরকে কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর বেস করে প্ল্যান করাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আমাদের বাচ্চারা কিন্তু, আমি বলবো যে নাহিদুল নট, আমি বলবো যে এখনই এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সে নিজেকে সিকিউর করে রাখতে পারবে। এটা কিন্তু আমাদের একটা কাজ হতে পারে, হয়তোবা বোর্ড থেকে তাকে একটা এক্সট্রা এক্সপোজার দিতে পারে, যে আমি ওকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আন্ডারে ফেলবো, ফাইন্যান্সিয়াল বেনিফিটেড তাকে করব, তার পিছিয়ে আমাদের ট্রেনার, ফিজিও অল দ্য টাইম তাকে মনিটর করবে, এবং তাকে আমরা 5 থেকে 7 বছর কীভাবে খেলাতে পারি, পুরো হোল ম্যানেজমেন্টটা কাজ করবে। সো আমি মনে করি আমাদের যে কোচিং স্টাফ রয়েছে এবং বোর্ডের যে সদিচ্ছা রয়েছে, এইরকম একটা পেস বলারকে আমরা হারাতে চাই না, যেটা আমরা তাকে আমরা আসলে একটা আমাদের করিডোরের মধ্যে নিয়ে আনতে চাই এবং আমাদের প্ল্যানের মধ্যে যেন আগাতে চাই। দেখেন, সে খেলতে চাবেই, বিকজ অফ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু ওয়ার্ল্ডের এখন সব জায়গায় লুক্রেটিভ অফার করছে। সো বাংলাদেশের দিকে তাকিয়ে, বাংলাদেশের জিনিসগুলো তাকিয়ে তাকে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড করে, তাকে আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট থেকে যদি অ্যাভয়েড করে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আন্ডারে আমরা ফেলে তাদেরকে বেনিফিট করে আমরা খেলাতে পারি, তাহলে আমাদেরই বেনিফিট। রাইট। সিজন ভাই, আমরা আরও আলোচনা করব, তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইহসানুল হক সিজান। সিজান ভাই, বাংলাদেশ যে দুটো ম্যাচে দারুণ জয় পেল, এই জয়ের ফলে বাংলাদেশের কিন্তু দারুণ উন্নতিও হয়েছে। আমরা প্লেয়ারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে যেমন দেখেছি উন্নতি, আমরা অ্যাজ এ টিম কিন্তু আমাদের এটা উন্নতি হয়েছে। আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা যেহেতু ছিল এগুলো, আমরা যদি সাইকেলটা দেখি, বাংলাদেশ কিন্তু এখন কন্টেন্ডার আর কি। যদিও আমরা ফাইনাল পর্যন্ত চিন্তা করি না, হয়তো আমাদের প্লেয়াররা চিন্তা করেন কিনা আমি জানি না, কিন্তু তার আগ পর্যন্ত বাংলাদেশকে যদি আপনি দেখেন, এই মুহূর্তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার পরেই বাংলাদেশ আছে, এবং বাংলাদেশের পরে কিন্তু ভারতেরও অবস্থান। বাংলাদেশ 4টা ম্যাচ খেলেছে, 28 পয়েন্ট বাংলাদেশের, এবং এই 4টা ম্যাচের মধ্যে বাংলাদেশ শুধুমাত্র একটি ম্যাচ হেরেছে, দুটি জয় পেয়েছে, একটি ড্র করেছে। হোয়ার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আমাদের এই তালিকাটা দেখতে আসলে ভালো লাগছে যে বাংলাদেশের নিচে ভারতের অবস্থান, পাকিস্তানের অবস্থান অবশ্যই নিচে, ইংল্যান্ডের অবস্থান অবশ্যই নিচে। সিজন ভাই, না, আসলে স্ট্যাট তো তখনই শো করে যখন কন্টিনিউয়াসলি বাংলাদেশ ভালো করে। লাস্ট 10 সিরিজে আমরা মনে হয় 6টাতে জয় পেয়েছে, 3টাতে হেরেছি, 1টাতে টাই হয়েছে। সো এই টেবিলটা তো দেখতে আসলে ভালোই লাগবে। সত্যি কথা যে পারফরমেন্স ইজ এ, দে পারফর্ম এবং দে অ্যাচিভড একটা টেস্ট ম্যাচ, দ্য রিয়েল ক্রিকেট, দে নো হাউ টু প্লে দ্য রিয়েল ক্রিকেট। টু বি অনেস্ট, হেডস অফ টু দ্য অল প্লেয়ার্স, সাথে কোচিং স্টাফ যারা রয়েছে, সাথে ক্রিকেট বোর্ড যারা রয়েছে, সাথে আপামর জনতা, মিডিয়া, ইচ অ্যান্ড এভরিওয়ান, তাদের কন্ট্রিবিউশন রয়েছে। একটা টিম যখন তখনই ভালো করে যখন আসলে সবার কালেকটিভ একটা এফোর্ট থাকে। প্লেয়াররা তো মেইন স্টেক হোল্ডার, তারা পারফর্ম করবে, বাট তাদেরকে মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য অনেক কিছুই আসলে বাইরে থেকে করা রয়েছে। সেই জিনিসটা আসলে বাংলাদেশ জনতা করছে। সো এরকমভাবে সিচুয়েশন আমরা ওয়ানডেতে দেখতে পাবো মনে করেছিলাম, টি20 হয়তো বা পারে, বাট টেস্ট ম্যাচে যে এত ভালো একটা খেলবে, এটা আসলে রিয়েলি হেডস অফ। দেখেন,
T20 ইজ এ T20 যদি ভালো করে তাহলে আমি বলবো যে সার্টেন টাইমের জন্য T20 ভালো করেছে, রিফ্লেকশন খুব মানে খুব তাড়াতাড়ি রিফ্লেকশনটা এসে পিক ফর্মে যাবে এবং পিক ফর্ম থেকে ভেঙে পড়বে, এইটাই হলো T20। ওয়ান ডে স্টিডি উঠবে, স্টিডি নামবে, বাট একটা টেস্ট ম্যাচ যখন গ্রাজুয়ালি বাড়তে থাকবে তখন কিন্তু ওই দেশের ক্রিকেটটার উপরে কিন্তু একটা রিফ্লেকশন দাঁড়াবে, ওই টিমের ওই দেশের ক্রিকেটটাকে কিন্তু বুঝতে পারবে ওইখানে কীভাবে ক্রিকেটটা উন্নতি করছে, সেইটাকে রিফ্লেকশন কিন্তু শুধুমাত্র এই টেস্ট ম্যাচে। আপনি যে টেস্ট ম্যাচে যে টিম এখন দেখেন সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি রেস্ট অফ দ্য প্লেয়ারকে আপনি বিবেচনা করতে পারবেন আমার বাংলাদেশে কেমন মানে কীভাবে এগোচ্ছে বা কী অবস্থায় রয়েছে। সো আমার কাছে মনে হয় রিয়েল টেস্ট স্ট্যাটাস জানতে, রিয়েল ক্রিকেটের এভলিউশন আনতে টেস্ট ম্যাচের আপগ্রেডিং করাটা ভেরি ইম্পর্টেন্ট। রাইট, বাংলাদেশ মনে হচ্ছে এই মুহূর্তে টেস্টটা শিখে যাচ্ছে সিজন ভাই। মানে আমরা এই যে আপনি যেটি বলছিলেন যে আমরা একটা সময় ওয়ানডেতে খুব ভালো খেলছিলাম, ওয়ানডেতে আমরা ডোমিনেট করছিলাম, যে কোনো বাংলাদেশও যেমন দাবি করছিল, অন্যান্য দেশগুলোও বলছিল বাংলাদেশ যে কোনো মুহূর্তে যে কোনো দলকে হারাতে পারে, শুধুমাত্র ওয়ানডেতেই আমরা সেটা দেখছিলাম। এই মুহূর্তে মনে হচ্ছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটটাই সবচেয়ে ভালো খেলছে, এবং আপনি যেটি বলছিলেন যে এটাই আসলে বেসিক, টেস্ট ক্রিকেটটা শিখতে পারলেই সবগুলো ফরম্যাট শেখা যাবে। সো এই ফরম্যাটটাতে বাংলাদেশ অনেক বছর পরে, 26 বছর পরে টেস্ট স্টেটাস পাওয়ার পরে, 26 বছর পরে এসে এখন মনে হচ্ছে সেজন ভাই যে বাংলাদেশ আসলে এই খেলাটা শিখতে যাচ্ছে, মানে বেসিকটা ধরতে পেরেছে। রাইট, টু বি অনেস্ট আই এম প্রাউড অফ যে আই এম বিং এ টেস্ট প্লেয়ার, যে আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। সো টেস্ট ম্যাচ যখন ভালো খেলবে তখন আমার কাছে ভালো লাগবে, ওয়ান ডে যখন ভালো খেলবে, T20 ভালো খেলবে, যতটুকু পর্যন্ত ওই দুটা চেয়ে আমার টেস্ট ম্যাচ ভালো খেললে বেশি ভালো লাগবে, বিকজ অফ রিয়েল ক্রিকেটটাই টেস্ট। হ্যাঁ, বাংলাদেশ ওই যে আমি বলেছি দে আর ভেরি ক্যাপেবল। বাংলাদেশ ব্যাটিং অর্ডার যদি বলেন সবসময় কিন্তু ভালো ছিল, বাট ওই যে একটা উইপেন দরকার ছিল আমাদের, যে টেস্ট ম্যাচে একটা রেজাল্টটা চেঞ্জ করবে, তাইজুল বা নাহিদ রানার মতো একটা উইপেন, সেই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু এখন সেট আপ রয়েছে। এখন প্ল্যানগুলো কিন্তু করা যাচ্ছে, যে একটা আপনি যদি এখন ইভেন সাউথ আফ্রিকা টিমও আসে তারও অ্যাগেনস্টেও কিন্তু প্ল্যান করা যাবে। হ্যাঁ, এক্সেলারেট কতটুকু পর্যন্ত আমরা করতে পারবো বা ক্যাপাবিলিটি আমাদের রয়েছে, আমরা জানি যে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সাথে আমাদের ক্যাপাবিলিটি রয়েছে, এক্সেলারেশনের জায়গাটা কতটুকু পর্যন্ত ভালো কি খারাপ হবে সেটা দেখার বিষয়। বাট আমরা এখন প্ল্যান করতে পারি যে আমরা হয়তোবা অস্ট্রেলিয়ার সাথে জিততে পারি বা সাউথ আফ্রিকার সাথে জিততে পারি। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে কিন্তু আমরা এই জিনিসটা চিন্তাই করতে পারতাম না যে আমরা ওদের সাথে খেলবো। পার্টিসিপেশনটাই একটা অনেক বড় অংশগ্রহণ করাটাই আসলে বড় কথা, বাট জেতার যে একটা জিনিস, সেই জিনিসটা যে বাংলাদেশ টিমের মধ্যে তো রয়েছে, আপনারা আমার মধ্যে যে সেই বিশ্বাসটা এসছে, এটা কিন্তু একটা বড় কিন্তু রাইট। বাংলাদেশ 2016-17 সালে ইংল্যান্ডকে এবং অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে টেস্ট হারিয়েছিল, তবে বাংলাদেশ অধারাবাহিক ছিল। এখন যেটা হচ্ছে বাংলাদেশ ধারাবাহিকভাবে জিতছে। গত 2 বছর ধরে আমরা দেখছি যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, আয়ারল্যান্ডকে, জিম্বাবুয়েকে, আফগানিস্তানকে, এবং বাংলাদেশ এই যে পাকিস্তানকে আবারও হোয়াইট ওয়াশ করলো। সো বাংলাদেশের একটা ধারাবাহিকতা এসেছে। সেজন ভাই, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই ধারাবাহিকতাটা ধরে রাখা উচিত। বাংলাদেশ এভাবেই চলবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ নিজেদের একটা অবস্থানে পৌঁছাতে পারবে বলে আমরা আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেজন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।